আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 4টে ঘটনা, এবং 4টে ঘটনায় প্রত্যেক দিনের মতন দারুণ হতে চলেছে। এর মধ্যে 3টি ঘটনা গ্রাম বাংলার ঘটনা, আর একটা হাওড়া স্টেশন নিয়ে বলতে পারো। ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছেন? আশা করি আপনি এবং ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যেটা আমি অনেক বছর ধরে কাউকে ঠিকভাবে বলতে পারিনি। কারণ ঘটনাটা যতবার মনে পড়েছে ততবারই আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আর আজও যখন সেই রাতটার কথা ভাবি, তখন মনে হয় যেন সব কিছু আবার চোখের সামনে ভেসে উঠেছে। ঘটনাটা আজ থেকে প্রায় 8-9 বছর আগের। তখন আমি কলেজে পড়তাম এবং আমাদের গ্রামেই থাকতাম। আমাদের গ্রামের একটু বাইরে একটা বড় বাগান ছিল, যার পাশে একটা পুকুর, আর সেই পুকুরের পাশ দিয়ে একটা সরু কাঁচা রাস্তা চলে গেছে। দিনের বেলায় জায়গাটা একদম সাধারণ লাগতো, কিন্তু সন্ধ্যের পর জায়গাটা একেবারে অন্যরকম হয়ে যেত। গ্রামের অনেকেই বলতো সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে একা না যেতে, কারণ সেখানে মাঝে মাঝে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু আমরা তখন এসব কথা শুনে হেসেই উড়িয়ে দিতাম, কারণ আমাদের কাছে এসব ছিল গ্রামের পুরনো কুসংস্কার ছাড়া কিছুই না। সে ঘটনার দিনটা ছিল শীতের এক রাত। সেদিন আমি আর আমার খুব কাছের একজন বন্ধু বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। বাজার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন প্রায় 8:30 বাজে। শীতের জন্য চারপাশে কুয়াশা পড়তে শুরু করেছে, আর রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে। আমরা ভাবলাম বড় রাস্তা দিয়ে ঘুরে গেলে সময় বেশি লাগবে, তাই শর্টকাট হিসেবে বাগানের পাশের রাস্তা দিয়ে ফিরব। তখনও আমরা হাসতে হাসতে গল্প করতে করতে হাঁটছিলাম, কিন্তু বাগানের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই চারপাশটা অদ্ভুত চুপচাপ লাগতে শুরু করলো। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল, আর মাঝে মাঝে শুকনো পাতার উপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার শব্দ হচ্ছিল। সে সময় আমার বন্ধু হঠাৎ বলল তার মাথা একটু ঘুরছে। আমি প্রথমে ভাবলাম হয়তো ঠান্ডা বা ক্লান্তির জন্য এমন হচ্ছে। আমি তাকে বললাম একটু ধীরে হাঁটতে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আমি লক্ষ্য করলাম সে অদ্ভুতভাবে হাঁটছে। তার গতি কখনো খুব ধীরে হয়ে যাচ্ছে, আবার হঠাৎ থেমে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল, আর ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। আমি তাকে 2-3 বার ডাকলাম, কিন্তু সে যেন শুনতেই পেল না। ঠিক তখনই সে হঠাৎ খুব ধীরে হাসতে শুরু করলো। সেই হাসিটা এমন ছিল যেটা আমি আগে কোনোদিনও তার মুখে শুনিনি। তার চোখ দুটো তখন একদম অদ্ভুতভাবে বড় হয়ে গিয়েছিল, আর মনে হচ্ছিল সে আমাকে চিনতেই পারছে না। আমি ভয় পেয়ে তার কাঁধে হাত রাখতেই সে এমন জোরে আমার হাত ছড়িয়ে দিল যে আমি এক পা পিছিয়ে গেলাম। তারপর সে খুব নিচু কিন্তু ভারী গলায় বলতে শুরু করলো, এখান থেকে চলে যা, তোকে বলছি চলে যা। তার গলার আওয়াজটা ছিল একদম অন্যরকম, যেন তার নিজের গলা নয়। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা ধকপক করতে লাগলো, কারণ আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব অস্বাভাবিক হচ্ছে। আমি তাকে আবার শান্ত করার চেষ্টা করালাম, কিন্তু সে তখন রাস্তার পাশে পুকুরের অন্ধকারের দিকে তাকিয়ে যেন কারোর সাথে কথা বলতে শুরু করলো। সে বলছিল, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। চারপাশে শুধুই অন্ধকার আর কুয়াশা। তখন আমার মনে হচ্ছিল যেন
বাতাসটা ভারী হয়ে গেছে, আমার গা দিয়ে কাটা দিচ্ছিল, আর মনে হচ্ছিল যেন কেউ আমাদের খুব কাছ থেকে দেখছে। হঠাৎ আমার বন্ধু এমনভাবে মাথা ঝাঁকাতে শুরু করলো যেন কারোর সাথে ঝগড়া করছে। তারপর সে নিজের মাথায় হাত দিয়ে জোরে জোরে চাপড়াতে লাগলো আর খুব অদ্ভুত গলায় কিছু অস্পষ্ট কথা বলতে লাগলো। আমি তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তার শরীরটা কাঁপছিল আর চোখ দুটো একদম লাল হয়ে গিয়েছিল। আমি তাকে ধরে বসানোর চেষ্টা করতেই সে আমাকে ধাক্কা দিল। তারপর হঠাৎ সে পুকুরের অন্ধকারের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল। সে চিৎকারটা এত ভয়ঙ্কর ছিল যে আমার শরীরের রক্ত যেন জমে গিয়েছিল। মনে হচ্ছিল সেই আওয়াজটা পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে। চিৎকার করার পর সে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, আর তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার শরীর তখনও কাঁপছিল, যেন কারোর সাথে লড়াই করছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে বন্ধুকে ওই অবস্থায় রেখে যাওয়া যায় না, আবার অন্যদিকে সেখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছিল। শেষ পর্যন্ত আমি দৌড়ে গ্রামের দিকে গেলাম আর কয়েকজন মানুষকে নিয়ে এলাম। তারা এসে আমার বন্ধুকে অবস্থায় দেখে প্রথমে ভয় পেয়ে গেল, তারপর সবাই মিলে তাকে তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর গ্রামের একজন বয়স্ক মানুষকে ডাকা হলো, যিনি এসব ব্যাপারে একটু অভিজ্ঞ ছিলেন। তিনি এসে কিছু মন্ত্র পড়ে তার মাথায় জল ছিটালেন আর কয়েক মিনিট ধরে কিছু করতে লাগলেন। আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম। প্রায় আধা ঘন্টা পরে আমার বন্ধুর শরীরের কাঁপুনি ধীরে ধীরে থেমে গেল আর সে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তার জ্ঞান পুরোপুরি ফিরল, তখন তাকে আমরা আগের রাতের ঘটনাটা জিজ্ঞেস করলাম, কিন্তু অবাক করার মতন বিষয় হলো যে সে কিছুই মনে করতে পারছিল না। সে শুধু বলল বাজার থেকে ফেরার সময় তার মাথাটা একটু ঘুরছিল, তারপর আর কিচ্ছু মনে নেই। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছিলাম সেটা কোনো দিন ভুলতে পারিনি, কারণ সেই কয়েক মিনিটে আমি দেখেছিলাম একজন স্বাভাবিক মানুষ কিভাবে হঠাৎ সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতে পারে। আজও যখন শীতের রাতে কুয়াশা পড়ে আর দূরে কুকুর ডাকতে থাকে, তখন আমার সেই রাতটার কথা মনে পড়ে যায়। আর মনে হয় সেই বাগানের অন্ধকারের ভেতরে হয়তো এমন কিছু আছে যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু তারা মাঝে মাঝে নিজেদের উপস্থিতি জানিয়ে দেয়। আর এখন বর্তমানে তো এইসব বাগান বাড়ি বা এরকম জঙ্গল উঠেই গেছে। হ্যাঁ, গ্রামের দিকে আছে, কিন্তু এইসব অতটা শোনা যায় না বা দেখা যায় না। ভূতেরাও এখন বলতে পারো ভয় পায় মানুষকে দেখে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি 1 লক্ষ কমপ্লিট করতে পারে আর খুব তাড়াতাড়ি আমরা একটা অ্যাচিভমেন্টে পৌঁছতে পারি। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে। অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একজন ভৌতিক কথা পরিবারের শ্রোতা। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে না, সাহস হচ্ছিল না। কারণ ঘটনাটা আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। আর আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি শপথ করে বলছি, আমি যা বলছি তার একটাও বানানো নয়। প্রায় 10 বছর আগের কথা। তখন আমি আমাদের গ্রামের বাড়িতেই থাকতাম। আমাদের গ্রামটা ছিল খুব নিরিবিলি, চারিদিকে ধান ক্ষেত আর মাঝখানে কয়েকটা বাড়ি। সন্ধে নামলেই পুরো এলাকাটা কেমন যেন চুপচাপ হয়ে যায়। সে সময় আমাদের পাশের বাড়িতে থাকতো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু রাজু। আমরা প্রায় প্রতিদিনই একসাথে আড্ডা দিতাম। তো একদিন সন্ধ্যের পর আমরা দুজনেই মাঠের দিক থেকে বাড়িতে ফিরছিলাম। তখন প্রায় 8:30 বাজে। চারিদিকে হালকা কুয়াশা পড়েছিল। হঠাৎ আমরা দেখতে পেলাম আমাদের গ্রামের একটা পুরনো বাঁশঝাড়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কারোর জন্য অপেক্ষা করছে। প্রথমে আমরা ভাবলাম হয়তো গ্রামের কেউ হয়তো চলে এসেছে, কোনো কারণে এসেছে। কিন্তু কাছে আসতেই বুঝলাম ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়। কারণ মহিলাটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, মাথাটা একটু নিচু
আর তার চুলগুলো মুখের ওপর পড়ে আছে। আমরা ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তখন রাজু বলল, চল তো কাছে গিয়ে দেখি। আমরা দুজন ধীরে ধীরে এগোতে লাগলাম, কিন্তু ঠিক তখনই মহিলাটা অদ্ভুতভাবে মাথা তুলল। আর সেই মুহূর্তে আমরা বুঝতে পারলাম এটা আর কেউ না, এটা আমাদের গ্রামের মিতা বৌদি। উনি সাধারণত খুব হাসি খুশি মানুষ, কিন্তু সেদিন তার চোখ দুটো দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ চোখগুলো যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। আর তিনি আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন চিনতেই পারছেন না। রাজু বলল, বৌদি, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। হঠাৎ খুব নিচু গলায় একটা অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিটা আজও আমার কানে বাজে। তারপর হঠাৎ করে তিনি বাঁশঝাড়ের ভেতরে ঢুকে গেলেন। আমরা প্রথমে ভাবলাম হয়তো বাড়ি যাচ্ছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই বাঁশঝাড়ের ভেতরে কোনো রাস্তা নেই। তখন রাজু বলল, চল ভেতরে গিয়ে দেখি। আমরা টর্চ জ্বালিয়ে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখি কোথাও কেউ নেই, যেন মুহূর্তের মধ্যে উনি উধাও হয়ে গেছেন। তখন থেকেই আমাদের মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। পরের দিন সকালে শুনলাম মিতা বৌদি নাকি সারা রাত খুব অদ্ভুত আচরণ করেছেন। বাড়ির সবাই বলছে উনি হঠাৎ মাঝরাতে উঠে একা একা কথা বলছিলেন, এমনকি ঘরের দরজা খুলে বাইরে চলে যাচ্ছিলেন। তখন পরিবারের লোকেরা ধরে আবার ঘরে নিয়ে আসে, কিন্তু উনি নাকি বলেছিলেন কেউ তাকে ডাকছে, আর সেই ডাক নাকি বাঁশঝাড়ের দিক থেকে আসছে। গ্রামের অনেকেই তখন বলছিল ওই বাঁশঝাড়টা নাকি আগে থেকেই ভালো না। অনেক বছর আগে সেখানে একটা অদ্ভুত মৃত্যু হয়েছিল, যদিও কেউ ঠিক জানে না কি হয়েছিল। এরপর কয়েকদিন সব কিছু শান্ত ছিল, কিন্তু এক রাতে আবার আসল ঘটনা ঘটল। সেই রাতে প্রায় 12টার সময় রাজু হঠাৎ আমার বাড়িতে দৌড়ে এলো। ওর মুখটা একদম ফ্যাকাশে, হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চল, মিতা বৌদির বাড়িতে সমস্যা হয়েছে। আমি দেরি না করে ওর সাথে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ির সামনে পৌঁছে দেখি অনেক লোক জড়ো হয়েছে। ভেতর থেকে চিৎকার আর কান্নার শব্দ আসছে। আমরা ভেতরে ঢুকতেই দেখি মিতা বৌদিকে 4 জন ধরে রেখেছে। উনি এমনভাবে ছটপট করছিলেন যেন কারোর সাথে লড়াই করছেন, আর তার গলা দিয়ে এমন একটা শব্দ বের হচ্ছিল যা মানুষের গলার মতন শোনাচ্ছিল না। আমি স্পষ্ট শুনেছিলাম তিনি বারবার বলেছিলেন আমাকে ছেড়ে দে, আমি যাব না। কিন্তু সেই কথাগুলো বলার ভঙ্গি একদম অদ্ভুত ছিল, যেন অন্য কেউ তার গলা দিয়ে কথা বলছে। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ তখন বলল এটা নাকি ভূতে ধরা। কেউ একজন ওঝাকে খবর দিতে গেল। প্রায় আধ ঘন্টা পরে একজন বৃদ্ধ ওঝা এলেন। উনি এসে প্রথমে মিতা বৌদির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব শান্ত গলায় কিছু মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু তখনই হঠাৎ মিতা বৌদি এমনভাবে হেসে উঠলেন যে পুরো ঘরটা কেঁপে উঠল। সে হাসিটা ছিল ভয়ঙ্কর। তারপর তিনি হঠাৎ ওঝার দিকে তাকিয়ে বললেন, তুই আমাকে তাড়াতে পারবি না। এই গলাটা স্পষ্ট পুরুষ মানুষের মতন শোনাচ্ছিল। আমরা সবাই তখন ভয়ে একদম স্থির হয়ে গিয়েছিলাম। এরপর ওঝা মাটিতে কিছু গুঁড়ো ছিটিয়ে আবার মন্ত্র পড়তে শুরু করলেন। আর আশ্চর্যজনকভাবে কয়েক মিনিট পরে মিতা বৌদি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে গেলেন, যেন সব শক্তি একসাথে চলে গেছে। তখন সবাই ভাবলো হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু আশ্চর্য ভয়ের শুরু তখনই, কারণ ঠিক সেই সময় বাইরে বাঁশঝাড়ের দিক থেকে এমন একটা শব্দ এলো যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। আর সেই শব্দটা শুনে মিতা বৌদি হঠাৎ চোখ খুলে আস্তে করে বললেন, ও এসেছে, ও আমাকে নিতে এসেছে। তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন। সে রাতের পর থেকে গ্রামের অনেকেই রাতে ওই বাঁশঝাড়ের দিকে যেতে সাহস পায় না। এর কিছুদিন পরে অনেক ঝাড়ফুঁক করে মিতা বৌদি ভালো হয়ে যান, কিন্তু আজও যখন সেই জায়গার পাশ দিয়ে কেউ যায় তখন নাকি মনে হয় অন্ধকারে কেউ চুপ করে দাঁড়িয়ে আছে। আমি জানি না আসলে সেই রাতে কি হয়েছিল, কিন্তু আমি আর রাজু দুজনেই আজও মনে করি সেদিন বাঁশঝাড়ের কাছে আমরা যে দেখেছিলাম সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, আর যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই ছিল ঘটনা অমিত। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো এই ঘটনাটা শোনার জন্য।
ভালো থেকো। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম মহর্ষি পাল। ঘটনাটা অনেক দিন আগের, আর যখন ঘটেছে তখন স্টেশন এত উন্নত ছিল না। আর ঘটনাটা যিনি বলেছেন তার নাম তিনি নিতে বারণ করেছেন, তাই আমি নামটা নিচ্ছি না। রাত তখন প্রায় 10:30টার মতন হবে। হাওড়া স্টেশনের বিশাল ছাউনির নিচে অভিক এসে দাঁড়িয়েছে। আর সেই নামটা কিন্তু কাকতালীয়। অভিকের আজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছে। কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত সে। তো প্রতিদিনের মতন আজও ওর ভরসা ব্যান্ডেল লোকাল। এই ট্রেনটাই তাকে পৌঁছে দেয় বাড়ি হুগলির দিকে। কিন্তু সেদিনের রাতটা ছিল অন্যরকম। প্ল্যাটফর্ম নাম্বার 9 দাঁড়িয়েছিল ব্যান্ডেল লোকাল। সাধারণত এই সময় ট্রেন গিজ গিজ করে লোকে ভরে থাকে, কিন্তু সেদিন অদ্ভুতভাবে ভিড় কম। কয়েকজন শ্রমিক, দু একজন ছাত্র, আর কিছু ক্লান্ত মুখ। অভিক উঠে বসে জানলার পাশে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটা হালকা শীতল হাওয়া ঢুকে আসে। হাওড়া ছাড়ার পর ট্রেন ধীরে ধীরে গতি পেল। স্টেশন পেরোতে লাগলো একে একে। লিলুয়া, বেলুড়, উত্তরপাড়া সবই ঠিক ছিল। কিন্তু বালি স্টেশন পেরোনোর পর থেকেই অভিক খেয়াল করল কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেছে। সে মোবাইল বের করে সময় দেখল 10:58। ঠিক তখনই সে লক্ষ্য করল কামরার একদম শেষ প্রান্তে একজন লোক বসে আছে। সাদা পাঞ্জাবি, ভেজা মতো চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। অভিক ভেবেছিল লোকটা হয়তো আগে থেকেই ছিল, খেয়াল করেনি। বসে থাকতে থাকতে হঠাৎ কামরার ভেতরে অদ্ভুত ঠান্ডা লাগতে শুরু করলো। জানলা বন্ধ ছিল না, কিন্তু এমন ঠান্ডা হওয়ার কথা নয়। অভিক নিজের ব্যাগটা শক্ত করে ধরল। ঠিক তখনই একটা শব্দ, টিক টিক টিক। মনে হচ্ছিল যেন কারোর ভেজা জুতোর শব্দ মেঝেতে পড়ছে। সে তাকিয়ে দেখল কামরার মেঝেতে ছোট জলের দাগ, কিন্তু বৃষ্টিতে হয়নি। কিন্তু সে ধীরে ধীরে চোখ তুলে শেষ সিটের দিকে তাকালো। লোকটা এখন আর বসে নেই। অভিকের বুকটা ধরপড় করতে লাগলো। সে উঠে দাঁড়ালো। পুরো কামরা খালি। অভিক পুরো জমে গেল। তার গলাটা শুকিয়ে আসছে। সে ঘুরে তাকালো, আর ঠিক সেই সময় ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাইরে কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার আর দূরে গাছের সারি। অভিক আবার দেখল তার সামনের সিটে সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে আছে। মুখটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁট নীলচে, আর গলার পাশে একটা কালচে দাগ। লোকটা ধীরে ধীরে বলল, আমার বাড়ি ব্যান্ডেল। অভিক আর কথা বলতে পারছিল না। হঠাৎ পুরো কামরার পরিবেশটা যেন বদলে গেল। তারপর একটা চিৎকার, ঝাঁকুনি আর অন্ধকার। অভিক চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ হুইসেলের শব্দে সে চমকে উঠল। ট্রেনটা আবার চলতে শুরু করেছে। চারপাশে মানুষ, কামরা ভর্তি। একজন বলছে, দাদা নামবেন না, ব্যান্ডেল চলে এসেছে। অভিক হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত নেমে প্ল্যাটফর্মে দাঁড়ালো। কোনো রকমে ট্রেন থেকে নেমে সে বাড়িতে পৌঁছে গেল। কয়েকদিন পরে সে জানতে পেরেছিল সেই দিন নাকি ঠিক সেই রকমই দেখতে বৃদ্ধ গোছের একটা লোক পাঞ্জাবি পরা সেই লাইনে কাটা পড়ে মারা গিয়েছিল। অভিক যখন বিষয়টাকে মেলালো তখন সে বুঝতে পারল যে ঘটনাটা তার সঙ্গে কি ঘটেছিল। তার আগে পর্যন্ত সে কিছুই মেলাতে পারছিল না যে তার সঙ্গে কি হলো। সে কি হ্যালুসিনেট করেছিল নাকি অন্য কিছু। যাই হোক অমিতদা, এই ছিল আমার ঘটনা। আশা করছি তোমার ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে পড়ে শুনিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ট্রেনের একটা ঘটনা বলতে পারো। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না বা প্রশ্রয় করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র
মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। আমার নাম শুভম। এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি বহু বছর, কারণ যেদিন এটা ঘটেছিল সেদিনের পর থেকে আমি নিজেই অনেক দিন বিশ্বাস করতে পারিনি যে আসলে কি দেখেছিলাম। কিন্তু ভৌতিক কথা পরিবারের অনেকের মতো আমিও ছোটবেলা থেকে বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে ভালোবাসি। তাই ভাবলাম আমার জীবনের এই ঘটনাটা লিখে পাঠাই। তখন আমার বয়স হবে মোটামুটি 24। আমরা 4 জন বন্ধু একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, আর প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফিরতাম। আমাদের গ্রামের রাস্তা দিয়ে ফিরতে হলে একটা বড় ফাঁকা মাঠ পেরোতে হয়, আর সেই মাঠের এক কোনায় একটা পুরনো বট গাছ আছে, যেটা নিয়ে গ্রামে নানান গল্প শোনা যায়। কেউ বলে সন্ধ্যের পর ওই গাছের নিচে দাঁড়ালে কারোর পায়ের শব্দ শোনা যায়, কেউ বলে হাওয়া না থাকলেও গাছের ডাল নাকি নড়তে থাকে। তবে এইসব গল্প আমরা তখন খুব একটা গুরুত্ব দিতাম না, কারণ শহরে কাজ করতে করতে এইসব বিশ্বাস করার অভ্যেসটা চলে গিয়েছিল। কিন্তু সেদিনের রাতটা ছিল অন্যরকম। দিনটা ছিল শ্রাবণের শেষ দিকের একটা ভিজে ভিজে সন্ধ্যা। সারাদিন বৃষ্টি পড়েছিল, আর রাতের দিকে বৃষ্টি থেমে গেলেও চারপাশে কেমন একটা ভ্যাপসা ঠান্ডা হাওয়া বইছিল। আমরা 4 জন একসাথে শেষ ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে ফিরছিলাম। সময় তখন প্রায় 11:30 হবে। রাস্তা প্রায় ফাঁকা, দূরে কোথাও কুকুর ডাকছিল, মাঝে মাঝে বিদ্যুতের খুঁটির আলো জ্বলছিল আর নিভছিল। আমরা গল্প করতে করতে যখন ওই বড় গাছটার পাশে পৌঁছালাম, তখন আমাদের একজন বন্ধু রতন হঠাৎ বলল সে একটু শর্টকাট দিয়ে মাঠের ভেতর দিয়ে যাবে, কারণ তার বাড়ি ওই দিকেই পড়ে। আমরা প্রথমে মজা করে বললাম, রাত 12টার সময় ওই মাঠ দিয়ে গেলে যদি বটগাছের ভূত ধরে, তখন যেন আমাদের দোষ না দেয়। রতন আবার হেসে বলল, এইসব বাজে কথা আমাকে বলিস না তো, বলে সে হাঁটা শুরু করলো। আমরা বাকি 3 জন পাকা রাস্তা ধরে এগোচ্ছিলাম। তখনও আমরা দেখতে পাচ্ছিলাম রতন মাঠের ভেতর দিয়ে হাঁটছে। বটগাছটার কাছে পৌঁছতে গেলে একটু কাদামাটির পথ পড়ে। সেখানে পৌঁছানোর সময় আমরা লক্ষ্য করলাম রতন হঠাৎ থেমে গেছে। প্রথমে ভাবলাম হয়তো ফোন দেখেছে বা পা পিছলে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে দেখলাম সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে তার মাথাটা কেমন যেন কাত হয়ে গেল, যেন কারোর কথা শুনছে। আমরা দূর থেকে ডাকলাম, রতন, কি হলো রে? কিন্তু সে কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ আমরা দেখলাম সে বটগাছটার দিকে এগিয়ে এলো আর গাছের ঠিক নিচে দাঁড়িয়ে পড়ল। আশ্চর্যের বিষয়, তখন বাতাস একদমই ছিল না, কিন্তু গাছের ডালগুলো কেমন যেন নড়ছিল। আমরা একটু অস্বস্তি নিয়ে রাস্তা ছেড়ে মাঠের দিকে হাঁটা শুরু করলাম। কাছে যেতেই দেখলাম রতন নিচের দিকে তাকিয়ে কেমন যেন ফিস ফিস করে কথা বলছে, কিন্তু আশেপাশে আর কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, কার সঙ্গে কথা বলছিস? তখন সে ধীরে ধীরে মুখ তুলল, আর সেই মুহূর্তটা আজও আমি ভুলতে পারিনি, কারণ তার চোখ দুটো যেন একদম আলাদা লাগছিল। স্বাভাবিক মানুষের যেমন চোখ থাকে তেমন নয়, কেমন যেন ফাঁকা আর কাচের মতো স্থির। সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত গলায় বলল, তোমরা এত রাতে এখানে কি করছো? কেন এসেছো? অথচ এটা বলার কথা ছিল আমাদের। রতনের গলার স্বরও একদম অন্যরকম শোনাচ্ছিল, যেন অনেক দূর থেকে কেউ কথা বলছে। আমরা ভয় পেয়ে বললাম, এই রতন, এ মজা করিস না, দেখ চল বাড়ি যাই, ভালো লাগছে না। কিন্তু সে নড়ল না, বরং হঠাৎ করেই সে হাসতে শুরু করলো। সেই হাসিটা ছিল খুব ধীর আর ঠান্ডা, যেন কোনো বুড়ো মানুষের গলা থেকে বেরোচ্ছে। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ রতন এমনভাবে কখনো হাসতো না। তারপর সে আবার নিচের দিকে তাকিয়ে কেমন যেন কারোর সাথে কথা বলতে লাগলো, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ সে মাটিতে বসে পড়ল আর 2 হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলো।
যেন সেখানে কিছু আছে। আমরা দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে এমন জোরে হাত নাড়ল বা ঝাঁকালো যে আমরা অবাক হয়ে গেলাম। কারণ রতনের শরীর খুব পাতলা ছিল, অথচ সেই মুহূর্তে তার শক্তি অস্বাভাবিক লাগছিল। সে দাঁড়িয়ে উঠে বলল, ওকে কেন বিরক্ত করছো? তখন আমাদের একজন বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে কে? রতন ধীরে ধীরে বটগাছটার দিকে তাকিয়ে আঙ্গুল তুলল, কিন্তু সেখানে কিছুই ছিল না। তবুও আমরা অনুভব করছিলাম যেন আশেপাশের বাতাসটা ভারী হয়ে গেছে। গাছের পাতাগুলো কেমন যেন শাঁ করে শব্দ করছিল, যদিও হাওয়া ছিল না। তারপর হঠাৎ রতন দৌড়ে গাছের গুড়ির কাছে গিয়ে মাথা ঠুকতে শুরু করলো। আমরা চিৎকার করে তাকে ধরে ফেললাম, কিন্তু সে যেন আমাদের চিনতেই পারছিল না। তার মুখে তখন অদ্ভুত অদ্ভুত কথা বেরোচ্ছিল, যেগুলো আমরা বুঝতে পারছিলাম না। মাঝে মাঝে সে খুব বুড়ো মানুষের গলায় কথা বলছিল, বাবা, আমি অনেক দিন এখানে একা। তারপরে হঠাৎ সে চুপ হয়ে গেল, আর কয়েক সেকেন্ড পরে একদম স্বাভাবিক গলায় বলল, তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? যেন কিছুই হয়নি। আমরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, কারণ কয়েক মুহূর্ত আগে সে সম্পূর্ণ অন্যরকম আচরণ করছিল। আমরা তাকে নিয়ে তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে এলাম, কিন্তু হাঁটতে হাঁটতে সে বলল তার মাথাটা নাকি খুব ব্যথা করছে, আর সে কিছুই মনে করতে পারছে না। পরদিন সকালে যখন আমরা আবার সেই মাঠটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন গ্রামের একজন বয়স্ক লোক আমাদের জিজ্ঞেস করলো, আমরা কি গত রাতে বটগাছের কাছে গিয়েছিলাম? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তখন সে বলল, অনেক বছর আগে ওই গাছটার নিচে একজন বৃদ্ধ লোক একা থাকতো, আর এক বর্ষার রাতে হঠাৎ মারা যায়। তারপর থেকে নাকি মাঝে মাঝে কেউ সেখানে দাঁড়ালে অদ্ভুত আচরণ করে। আমরা তখনও ব্যাপারটা পুরোটা বিশ্বাস করিনি, কিন্তু সত্যিটা হলো সেই ঘটনার পর থেকে রতন আর কখনো ওই মাঠ দিয়ে যায়নি, এমনকি সন্ধ্যের পর সেই রাস্তা এড়িয়ে চলতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘটনার পর কয়েকদিন ধরে সে মাঝরাতে ঘুম থেকে উঠে ফিসফিস করে কথা বলতো, যেন কারোর সাথে কথা বলছে, যদিও ঘরে আর কেউ থাকতো না। পরে ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু আজও যখন আমরা সেই রাতটার কথা ভাবি, তখন মনে হয় সেদিন বটগাছটার নিচে আমরা 4 জন ছিলাম না। আমাদের সাথে হয়তো আর কেউ ছিল যাকে আমরা দেখতে পাইনি, কিন্তু সে রতনের মাধ্যমে আমাদের দিকে তাকিয়েছিল। সে মাঠটা যদিও এখনও আছে, আর সেটা এখন বর্তমানে একটা ভালো খেলার মাঠে পরিণত হয়েছে। বিকেল হলেই পাড়ার ছেলেপিলেরা সবাই ফুটবল খেলে। এখন বর্তমানে সব কিছু ঠিকই আছে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আরও একটি জমজমাট এপিসোড। আশা করছি এই এপিসোডটাও তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে প্রশান্ত মোদক, সেকেন্ড কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী, থার্ড কমেন্ট করেছে রত্না রয়। 3 জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, মামন মণ্ডল, অনন্যা ভৌমিক, সুমন্ত দাস, সঙ্গীতা মজুমদার, আরমান খান, সুস্মিতা শিকারি, কার্তিক সাহা। তারপরে আরও কমেন্ট করেছে দেবদূত সাহা, মলি পাল লিখেছে, হ্যালো দাদা, আবারও চলে আসলাম তোমার সুমধুর কণ্ঠের ঘটনা শুনতে। একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রতন পাল, লিখেছে আমার নামটা নাও প্লিজ। সায়ন্তিকা, আজকের ঘটনাটা খুব ভয়ের ছিল। হ্যালো সায়ন্তিকা। তারপরে কমেন্ট করেছে মিস্টার আশিক, বিকি বাগচি, স্বাধীন মণ্ডল অফিসিয়াল, অসীম দাস, অভিজিৎ মাঝি, মধু লিখেছে, দাদা আমার নামটা বলো, আমার নাম গুড্ডু। হ্যালো গুড্ডু। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, অঞ্জলি মণ্ডল, সুস্মিতা দাস, তন্নি হালদার, আকাশ দণ্ডপাঠ লিখেছে, হাই অমিতদা, আশা করি খুব ভালো আছো, আমার নামটা বলো। হ্যালো আকাশ। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, প্রসেনজিৎ মাঝি, সুমন্ত দাস, কৃষ্ণেন্দু কামেলিয়া লিখেছে, দাদা প্লিজ আমার নামটা নাও, তুমি আমার নামটা কোনো দিন বলো না। কেন গো, আগেও তো বলেছি, আমার মনে আছে। হ্যালো কৃষ্ণেন্দু। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, শাহিন মণ্ডল অফিসিয়াল, পম্পা মহন্ত লিখেছে, অপেক্ষা করছি ভাই, বসে আছি কখন ঘটনা আসবে, আমার নাম পম্পা মহন্ত। হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে কার্তিক ঘোষ, সুমিত ঘোষ, অভিজিৎ মাঝি, শুভঙ্কর দে, কবিতা সরকার, বৈষ্ণবী দেবী দাসী আবার লিখেছে,
শুনশান রাস্তার ভৌতিক ঘটনার ভয়ানক পরিবেশ শুনতে ভালো লাগে একদম। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরুদ্দিন, অমৃতা ঠাকুর, বিবেক বর্মন, সমীর সরকার, এনাক্সমি দাস লিখেছে গুড নাইট অমিত, কেমন আছো? শ্মশানের ঘটনাটা ভালো লাগলো। আর লাস্ট ঘটনাটা তো একদম ইউনিক, অন্য রকমের ভালো লাগার মতন। ঝিঝি পোকার ডাক আর কুকুরের ডাক ছাড়া রাতটা অসম্পূর্ণ মনে হয়। আর অবশ্যই আকাশের চাঁদ, গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এমডি মোয়াজবুনিয়া, জবা দেবী, গীতা গোস্বামী, মুসলিমা খাতুন, শর্মিলা সান্ত্রা, তামিম লিখেছে অনেক ভালো লাগে ভৌতিক কথার ঘটনাগুলো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, শিল্পা চ্যাটার্জি, জয় দাস, সাথী, বিজয় লিখেছে অমিতদা তুমি কেমন আছো? চলে এলাম ভৌতিক কথার পরিবারে, আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম বিজয়। হ্যালো বিজয়। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।